নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ব্লাড রিলেশন, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। একের পর এক মিসক্যারেজের পর মানসিক স্থিতি হারিয়ে ফেলেছিল আরাধ্যা। সেই সময় ওর স্বামী অরুণাভ ওর কোলে এনে দিয়েছিল সেই ফুটফুটে 2 মাসের শিশুপুত্রকে। অরুণাভ সেদিন যখন অফিস থেকে ফিরছিল বেশ রাতে, হঠাৎ ঝোপের পাশে কচি গলায় কান্না শুনতে পেয়েছিল। সঠিক সময় ওখানে দৌড়ে না গেলে সেদিন শিশুটাকে হয়তো পথ কুকুররা টেনে নিয়ে যেত। পথ কুকুরগুলোকে তাড়িয়ে এই শিশুটিকে পরম স্নেহে বুকে তুলে নিয়েছিল অরুণাভ। শিশুটিও অরুণাভর কোলে এসে থামিয়ে দিয়েছিল কান্না, যেন অরুণাভ তার পরম আত্মীয়। শিশুটিকে বুকে আঁকড়ে সেই প্রথম মাতৃসুখ লাভ করেছিল আরাধ্যা। শিশুটির খিলখিল হাসি, জুলজুল করে তাকিয়ে থাকা আদুরে চোখ এক নিমেষে হতাশার ঘূর্ণি থেকে টেনে তুলে এনেছিল আরাধ্যাকে, ফিরিয়ে এনেছিল জীবনের মূল স্রোতে। আর কয়েকটা দিন দেরি হলে হয়তো আরাধ্যার স্থান হতো কোনো অ্যাসাইলামে। কপালে চুম্বন করে আরাধ্যা তার নাম রাখল আরব। কেটে গেছে 3টে বসন্ত, আবার নতুন প্রাণ জন্ম নিয়েছে আরাধ্যার গর্ভে। কিন্তু গর্ভের শিশুর থেকে আরবের প্রতি আরাধ্যার টান অনুভব করে বেশি। তার কণ্ঠে যে প্রথম মা ডাক শুনেছেও। আর তাছাড়া বছর 3 আগে 4বার মিসক্যারেজের পর ইচ্ছে করে আরাধ্যা বা অরুণাভ নিজেদের বেশি জড়াতে চায় না অনাগত শিশুর সাথে। সম্পর্কে সুতোর টান যত বেশি, ততই সেই সুতো ছিঁড়ে যাওয়ার যন্ত্রণাও বেশি। কিন্তু এবারে আর ঈশ্বর নিরাশ করলেন না। অনাগত শিশু স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হলো। আরাধ্যার কোলে শিশুকে দিয়ে নার্স হাসল, ছেলে হয়েছে আপনার ম্যাডাম। আরাধ্যার খুশি দেখে কে। সদ্যজাত সন্তানকে বুকে আঁকড়ে কান্নায় ভেঙে পড়ল। কেবিনের বাইরে অপেক্ষারত অরুণাভর কানে সুখ সংবাদ পৌঁছাতে দেরি হলো না। আরবকে কোলে নিয়ে হাসি মুখে বলল, তোর ভাই হয়েছে রে আরব। কিন্তু কয়েকদিনের মধ্যেই আরাধ্যার মধ্যে দেখা গেল অদ্ভুত পরিবর্তন। সদ্যজাত শিশুপুত্রের নাম রাখা হয়েছে রায়ান। আরাধ্যা দিনের 24 ঘন্টা রায়ানকে নিয়ে ইদানিং এত ব্যস্ত হয়ে পড়েছে যে আরবের দিকে সামান্যতম নজর পর্যন্ত পড়ে না ওর। এমনকি মাঝে মধ্যে ওকে দুধটুকু গরম করে দিতে পর্যন্ত ভুলে যায়। আপাতত আরবের সিংহভাব দায়িত্ব বর্তেছে অরুণাভর ওপরেই। হাসি মুখে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আরাধ্যাকে এর জন্য এতটুকু দোষারোপ করে নাও। একা মানুষ আর কত দিক সামলাবে। কিন্তু একদিন অরুণাভ সত্যি বিরক্ত হলো আরাধ্যার ওপর। রায়ানকে ঘুম পাড়াতে এতই মত্ত ছিল যে কখন যে উপাস থেকে আরব ঘুম থেকে উঠে নেমে পড়েছে খাট থেকে তাও খেয়ালই করেনি। হঠাৎ দুম করে একটা শব্দে হুঁশ ফেরে আরাধ্যা। আধো ঘুমে আচ্ছন্ন রায়ানকে কোল থেকে সাবধানে নামিয়েও ছুটল সিঁড়ির দিকে। কিন্তু সিঁড়ির সামনে যেতেই বিপদ। সিঁড়ি দিয়ে ছুটে নামতে গিয়ে আরো পা পিছলে পড়ে গেছে, কপাল ফেটে রক্তারক্তি কাণ্ড। তাড়াতাড়ি ওকে কোলে তুলে ঘরে ছুটে এলো আরাধ্যা। ঘুমন্ত রায়ানের পাশে ওকে তাড়াতাড়ি শুয়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। তাড়াতাড়ি কপালে ব্যান্ডেজ বেঁধে দিল আরাধ্যা। জল এনে ছিটিয়ে দিতে লাগলো চোখে মুখে। কিন্তু জ্ঞানহীন আরব একবারের জন্য কেঁদে উঠল না। ছুটে গিয়ে মোবাইল নিয়ে এসে ফোন করলো অরুণাভকে। এত কিছুর মধ্যে ঘুমন্ত রায়ান কাঁচা ঘুম ভেঙে চিৎকার করে কেঁদে উঠল। আরবকে ছেড়ে সাথে সাথেই রায়ানকে বুকে নিয়ে ভোলাতে লাগলো আরাধ্যা। অরুণাভ এসে এই দৃশ্য দেখে রেগে কাঁই। আরবের মাথায় চোটটা এতটাই গভীর যে ব্যান্ডেজ জড়ানো সত্ত্বেও চুইয়ে রক্ত পড়ছে। সেই রক্তে ভিজে গেছে বিছানার চাদর। দেখেই চেঁচিয়ে উঠল অরুণাভ। ছেলেটার দিকে একবারও তাকিয়ে দেখেছ আরু? ওর কথার ধরনে রেগে গেল আরাধ্যা। তাকায়নি তো, কপালে ব্যান্ডেজটা বাঁধলো কে শুনি? দেখছো না আমার বাচ্চাটা কাঁদছে? বেশিক্ষণ কাঁদলে শরীর খারাপ হবে না ওর? হবে আরও, ওটা ফিউচার টেন্স। আর আরব অলরেডি ইনজিওর্ড। ঠিকভাবে ব্যান্ডেজটা পর্যন্ত লাগাওনি। ফোনে শুধু বললেও পড়ে গেছে। এরকম মারাত্মক যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানানোর প্রয়োজন মনে হয়নি তোমার? আরাধ্যা কিছু বলতে গেলে কিন্তু ওকে থামিয়ে দিয়ে অরুণাভ বলে, তুমি বদলে গেছো আরু, অনেকটা বদলে গেছো রায়ানের জন্মের পর। বদলে গেছি মানে? অরুণাভ আরবের বয়স 3 বছর পেরিয়ে গেছে, আর রায়ান সে দুধের শিশু মাত্র। রায়ানের দিকেই আমার নজর বেশি থাকবে, সেটা স্বাভাবিক নয় কি? শুধু কি সেটাই আরও? নাকি আরব তোমার গর্ভে জন্ম নেয়নি সেজন্য?
বাহ, ভালো বললে। এতদিন এই ছেলের জন্য কম করেছি আমি, আজ একটুখানি পড়ে গেছে বলে। তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট। আরবকে কোলে তুলে নিল অরুণাভ। আমি ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? না কথা কাটাকাটি চলবে? পারবো না। আরব তো তোমারও ছেলে, আমি তোকে সন্তান মনেই করি না। আর তাছাড়া রায়ানকে ঘুম পাড়াতে হবে, এত রাত পর্যন্ত জেগে থাকার অভ্যেস ওর নেই। আরাধ্যার দিকে একরাশ ঘৃণা নিক্ষেপ করে আরবকে নিয়ে বেরিয়ে গেল অরুণাভ। এরপর থেকে আরব আর রায়ানের প্রতি আরাধ্যার দৃষ্টিভঙ্গির পার্থক্যটা ক্রমশই প্রকট হয়ে উঠতে লাগলো। ক্রমে ক্রমে পরিস্থিতি এমন শুরু হতে লাগলো যে বাড়িতে একটা কাচের গ্লাস ভাঙলেও সেই দোষটা গিয়ে পড়তো আরবের ওপর। দিনের পর দিন আরাধ্যার এই এক চোখামিটা নজর এড়াতো না অরুণাভরও। মনে মনে ঘৃণা করতে শুরু করলো আরাধ্যাকে। দাম্পত্য কলহ ক্রমেই বাড়তে লাগলো। অরুণাভর সাথে সম্পর্কের অবনতির জন্য আরাধ্যা দায়ী করতে লাগলো আরবকেই। শিশু রায়ানকে কোলে নিয়ে মাঝে মধ্যেই বিড়বিড় করে আরাধ্যা বলতো, কটা বছর আগে কেন এলি না বলতো তুই? তাহলে তো আর ওই অজাতটাকে আস্তাকুড় থেকে তুলে এনে আমার কোলে দিত না তোর বাবা। জঞ্জালটাকেও নিজের বাপ মা কাছে রাখতে চায়নি, তাই তো ফেলে দিয়ে গিয়েছিল। সেই আবর্জনাটাকে নিজের ছেলের মতো সোহাগ করতে হবে আমায়? মগের মুলুক পেয়েছে তোর বাবা। একদিন রাগের মাথায় আরবের প্রকৃত পরিচয়টাও মুখ ফসকে বলেই ফেলেছিল আরাধ্যা। আরব তখন পড়ে ক্লাস 11-এ আর রায়ান ক্লাস 8-এ। দুজনেই পড়াশোনায় ভালো হলেও আরাব রায়ানের তুলনায় একটু বেশি মেধাবী। মার্কস, ক্লাসে র্যাঙ্ক এসবের দিক থেকেও বরাবরই রায়ানের দিক থেকে এগিয়েই আছে। তবে তার জন্য অ্যাপ্রিসিয়েশন কেবলমাত্র অরুণাভর কাছ থেকেই পেয়েছে। রায়ানও মায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে আরবকে কেবল তাচ্ছিল্য ছাড়া আর কিছুই দেয়নি। আরাধ্যার মতো সেও তার বাবার প্রতি বীতশ্রদ্ধ শুধুমাত্র আরবের প্রতি অরুণাভর স্নেহের কারণে। মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম হয়ে নিজের স্কুলেই সায়েন্সে ভর্তি হয়েছে আরব। অন্যদিকে রায়ানের ক্লাস 8-এর ফাইনাল খুব একটা আশানুরূপ হয়নি। অরুণাভ এই কারণে ছেলেকে একদমই দোষারোপ করেনি, বরং পরের পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে সেই জন্য দাদার কাছ থেকে পড়া সংক্রান্ত সাহায্য নিতে বলেছে। আর সেখানেই কোল বেঁধেছে। আরাধ্যা রেগে চেঁচিয়ে উঠেছে অরুণাভর ওপর। দিন রাত আরবের পেছনে যেভাবে পড়ে থাকো পড়াশোনা নিয়ে, কেরিয়ার নিয়ে, আমার রায়ানের দিকে কখনো ফিরেও তাকাও? শোনো, ওই আরবের চেয়ে আমার রায়ানের বুদ্ধিবৃত্তি অনেক ভালো। শুধু ওকে তুমি ভালো করে দেখভাল করো না বলে এক্সপেক্টেড রেজাল্টটা করতে পারছে না। দাঁত কিরমির করে উঠল আরাধ্যা। সারাদিন নিজের আনস্মার্ট বড় ছেলেকে নিয়ে পড়ে আছো? সারাদিন টেবিলে মুখ গুজে পড়ে থাকা ছাড়া আরও কিছু পারে? তোমার কথাগুলো খুব ইনলজিক্যাল আরু। ফার্স্টলি আমার কাছে দুই ছেলে একই রকমই ইম্পর্টেন্ট, কেউ কম না কেউ বেশিও না। আর রায়ানকে আমি টাইম দিই না? রোজ অফিস থেকে ফিরে ওর ম্যাথস প্রবলেমগুলো সলভ করে দিই না? দীর্ঘশ্বাস ফেলে বলল অরুণাভ। আর সেকেন্ড কথাটা কি বললে? আরব আনস্মার্ট, সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকে? গত মাসের ঘটনাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে আরও? আমি অফিসের কাজে দিন শতকের বাইরে ছিলাম, তুমি সেই সময় ধুম জ্বর বাঁধিয়ে বসলে, বমি বন্ধ হচ্ছিল না। সেই সময় তোমার মুখের সামনে গামলাটা কে ধরেছিল? কপালে জল পড়তেই বা কে দিয়েছিল? রাত 1টার সময় কে বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিল ওষুধের খোঁজে? কিছু মনে নেই তোমার? আরে রাখো রাখো, সেই সময় বাড়িতে তুমি ছিলে না, ও ছাড়া এসব আর কি করতো শুনি? রায়ান বাচ্চা ছেলে, ওর বয়স হয়েছে এত ঝক্কি সামলানোর? না না, রায়ান তো শিশু, আরবই বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেছে আরও না। বেশি আদিক্ষেতা করো না বুঝলে, ওর আসল পরিচয়টাও ভুলো না। আমরা যদি ওকে কুড়িয়ে না আনতাম, ওকে হয়তো আজ ওই রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করতে হতো, নইলে সেই রাতেই শেয়াল কুকুরে। আরও, আরব পাশের ঘরেই আছে, আস্তে কথা বলবো। শুনবে? শুনুক কে? সত্যিটা একদিন না একদিন তোকে জানতেই হবে নাকি? এই যে আমাদের দোতলা বাড়ি, এছাড়া আর যা যা সম্পত্তি আছে, তুমি কি ভেবেছ এসবের সমান ভাগ আমি ওকে ওই রাস্তার ছেলেকে পেতে দেবো? মোটেও না। ওকে নিজের সীমাটা বুঝতে হবে বই কি। বাইরে থেকে যাকে তাকে তুলে এনে রাজপোশাক পরালেই তো আর সে রাজপুত্র হয় না। আরও, ঘৃণা আর বিস্ময় মিশ্রিত চোখে অরুণাভ তাকালো আরাধ্যার দিকে। মনে মনে ছেলেটাকে এত ঘৃণা করো তুমি? ছি। আরব অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়েছে ঘরের দরজার ঝুলন্ত পর্দার আড়ালে। যে সত্যিই এতদিন বহু কষ্টে গোপন রেখেছিল অরুণাভ,
সেই সত্যি আজ হঠাৎ করে এভাবে প্রকাশ পাওয়ায় নিদারুণ আঘাতে জর্জরিত হলো আরব। স্বামী স্ত্রীর মধ্যে চলল বহু বাগবিতণ্ডা। ঝগড়ার শেষে অরুণাভ চেঁচিয়ে বলল, থাকো তুমি এখানে রায়ানকে নিয়ে, আমি আজকেই আরবকে নিয়ে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। খরচের চিন্তা করো না, মাসে মাসে টাকা পেয়ে যাবে। রেগে মেগে অরুণাভ আরবের ঘরে এসে দেখে শূন্য ঘরটা যেন তার বাসিন্দার অনুপস্থিতিতে হাহাকার করছে। স্টাডি টেবিলে রাখা বইটা খুলে রাখা, জানালার থেকে আসা অবাধ্য বাতাস বইয়ের পাতাগুলোকে উল্টে পাল্টে দেখছে নিজের মর্জিতে। বইটা বন্ধ করে র্যাকে তুলে রাখতে গিয়ে অরুণাভ দেখে একটা ভাঁজ করা কাগজ, তার ওপর পেপার ওয়েট চাপানো। তাড়াতাড়ি পেপার ওয়েটটা তুলে কাগজটা চোখের সামনে মেনে ধরল। আরব বড় যত্নে চিঠি লিখছে তার বাবাকে। ছেলেবেলা থেকে ভাই আর আমার প্রতি মায়ের ব্যবহারের পার্থক্যটা নজরে পড়েছে আমার বারবার, কিন্তু প্রতিবার ভেবেছি হয়তো আমি মায়ের বড় সন্তান, দায়িত্ব কর্তব্যের ভাগটা আমার ওপরেই বেশি বর্তায়, তাই মা আমাকে জীবনের বাস্তবতা শেখাচ্ছে। আজ মায়ের সেই শিক্ষা সম্পূর্ণ হয়েছে বাবা। জীবনের চরম বাস্তবতা আজ শিখলাম আমি, নতুন করে জানলাম নিজেকে। জানো বাবা, এই বাড়ির সবার ব্লাড গ্রুপ বি পজিটিভ, শুধু আমারই এ পজিটিভ। এই ব্যাপারটা নিয়ে বন্ধুরা খুব খ্যাপাতো আমায়, বলতো দেখ গে যা, তুই হয়তো ওই বাড়ির ছেলেই নস, তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। আমি হেসে উড়িয়ে দিতাম, স্বপ্নেও ভাবিনি ওদের এই সামান্য মজাটা এভাবে আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে দাঁড়াবে। মায়ের একটা কথাও ভুল নয় বাবা, আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সবটাই তোমাদের দয়ায় আর করুণায়। অনেক টাকা সময় নষ্ট হয়েছে তোমাদের আমার জন্য, কিন্তু আর নয়। আর এই অজ্ঞাত কুলশীল ছেলেটা তোমাদের জীবনে ঝামেলা হয়ে থাকবে না। আমি চললাম বাবা। স্কলারশিপ থেকে যেটুকু টাকা পেয়েছি সেটুকু দিয়ে বস্তি এলাকায় একটা কুড়ে ঘরের ভাড়া নিশ্চয়ই পেয়ে যাবো বলো। টিউশনও কয়েকটা ঠিক জোগাড় করে ফেলবো। তোমাদের সম্পত্তি বাড়ি কিচ্ছু আমি নেব না বাবা, ওগুলোতে আমার বিন্দুমাত্র অধিকারও নেই, ওসব রায়ানেরই প্রাপ্য। মায়ের সাথে আর ঝগড়া করো না বাবা, রায়ানকে নিয়ে ভালো থেকো, আমাকে নিয়ে ভেবো না রাস্তার ছেড়ে রাস্তাতেই আবার ফিরে যাচ্ছি। আরব। চিঠিটা জায়গায় জায়গায় অশ্রু জলের ছাপ। চিঠিটা বুক পকেটে ভরে ছুটে বেরিয়ে গেল অরুণাভ। সেদিন অরুণাভ একা বাড়ি ফিরল সন্ধ্যের পর। ওর চোখ মুখ বিধ্বস্ত, হতাশার ছাপ স্পষ্ট। কি ব্যাপার, এত দেরি হলো কেন ফিরতে? অরুণাভ কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যাচ্ছিল। আরাধ্যা চেঁচিয়ে উঠল, তার রাজপুত্রের বুঝি ঘরে ফেরার স্বাদ হলো না? এতক্ষণে অরুণাভ ঘুরে তাকালো। আমার আরব সত্যিই রাজপুত্র, আর তুমি যা করেছো তারপরেও তার বাড়ি ফেরার স্বাদ জাগবে বলে মনে হয়? শোনো আরু, ওর শরীরে আমার রক্ত না বইলেও আত্মসম্মান বোধটা কিন্তু আমার মতোই আছে ওর। এত কিছুর পরও এখানে আসবে না মানে? মুখ বেঁকিয়ে বলল আরাধ্যা। ওর সাতকুলে আর কে আছে শুনি যে ওকে আমাদের মতো রাজার হালে রাখবে? চাল নেই, চুলো নেই, তার আবার এত তেজ। বুঝি রায়ানের মা, সবটা বুঝি। ও বাড়িতে না থাকলেও তো বিপদ। আমি যখন অফিস ট্যুরে বাইরে যাব তখন বাজার হাট থেকে শুরু করে টুকিটাকি জিনিসপত্র কিনে আনার জন্য বিনে মাইনার চাকরটা যে হাতছাড়া হয়ে গেল, তাই না? বাজে কথা রাখো। তা সেই মহারাজ এখন কোন চুলোয় আছেন শুনি? কোথায় রেখে এলে তাকে? সেটা জানার রাইট তুমি হারিয়েছ আরু। শুধু জেনে রাখো, আমিও তার সাথে থাকতে চেয়েছিলাম। সেই বললে আমি যেন তোমাদের কাছে ফিরে আসি। সে একা একা দিব্যি মানিয়ে নেবে। আরাধ্যা উত্তর দিল না, মুখ বেঁকিয়ে চলে গেল নিজের ঘরে। রায়ানও অনুসরণ করলো মাকে। কেটে গেছে অনেকগুলো দিন, অনেকগুলো বছর। অরুণাভ আর আরাধ্যার মাঝে আজ আর কিছুই অবশিষ্ট নেই। দূরত্বের প্রাচীর ক্রমশ মোটা হয়েছে আরব এই বাড়ি ত্যাগ করার পর। অরুণাভ আর আরাধ্যা এক ঘরে থাকে না পর্যন্ত। আরাধ্যা রায়ান থাকে একটা ঘরে, আর অরুণাভ থাকে অন্য ঘরে আরবের স্মৃতি আঁকড়ে। মাঝে মধ্যে খুব মন খারাপ হলে ওকে ফোনও করে। স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা দূরে থাক, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। খুব জরুরি প্রয়োজন না হলে রায়ানকে সেতু করে কথা বিনিময় হয় দুপক্ষের মধ্যে। আরাধ্যা প্রাণপণে সাপান্ত করে চলে আরাফকে, সব কিছুর জন্য ওকে দায়ী করে মনে মনে আজও। সময় আর নদী, এরা দুজন কখনই কারোর জন্য থেমে থাকে না। কেটে গেছে 10-12টা বছর। অরুণাভ হার্ট অ্যাটাকে মারা গেছে। চিকিৎসারত ডাক্তার জানিয়েছেন পেশেন্ট প্রেসার চেক করাননি বহুদিন।
ওষুধও খেতেন না নিশ্চয়ই রেগুলার, সেই জন্যই তো হঠাৎ প্রেশার বেড়ে স্ট্রোক হয়ে। সেদিনই প্রথম আরাধ্যা নিজের দোষ উপলব্ধি করে। অরুণাভর বুকে আছাড় খেয়ে আদ্যে কাঁদতে বলেছিল, ওকে আমি মেরেছি ডাক্তার, আমি মেরেছি। ও নিজেকে কেন যত্ন করতো না তা আমি জানি, তবু কিচ্ছুটি করিনি ওর জন্য, না কিচ্ছুটি না। অরুণাভ মারা যাওয়ার পর আরাধ্যা পাগলের মতো খুঁজেছিল আরফকে, কিন্তু খুঁজে পায়নি তাকে। যে মানুষ স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর এত সহজে খুঁজে পাওয়া যায়? অরুণাভর ঘরটাও তন্ন তন্ন করে খুঁজেছিল আরাধ্যা, যদি আরবের ঠিকানা পাওয়া যায় কোনোভাবে, কিন্তু পায়নি। অভিমানী অরুণাভ সামান্য ক্লু পর্যন্ত রেখে যায়নি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আরবের ঘরে মেঝেতে বসে পড়ল আরাধ্যা। কেটে গেল আরও বছর 5। আরবের খোঁজ আজও পায়নি আরাধ্যা। বারবার বিফল মনোরথ হয়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে। অন্যদিকে রায়ান একটা ছোটোখাটো অফিসে চাকরি পেয়েছে, বিয়ে করে নতুন বউ এনেছে ঘরে। তার নাম দিব্যা। কি সুন্দর চাঁদপানা মুখ মেয়েটির। রায়ান ভালোবেসে বিয়ে করেছে তাকে, দেখেই চোখ জুড়িয়ে যায় যেন আরাধ্যার। নিজের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় ওর। মনে মনে অরুণাবকে বলে, তোমায় বড্ড মিস করি গো, বড্ড মিস করি। বইয়ের সামান্যতম অসুবিধাও সহ্য করতে নারাজ রায়ান। এই বাড়িটা বিয়ের আগেই রায়ানের নামে লিখে দিয়েছে আরাধ্যা। তা সত্ত্বেও মাঝে মধ্যে দিব্যার বাবার বিয়েতে উপহার দেওয়া ফ্ল্যাটে গিয়ে থাকে ওরা। ওদের অনুপস্থিতিতে আরাধ্যার বড্ড একা লাগে নিজেকে। মনে হয় এত বড় বাড়িটা যেন গিলতে আসছে ওকে। সে কথা জানাতেই রায়ান বিরক্তির স্বরে বলে উঠল, প্লিজ মা, আমরা নিউ ম্যারেড কাপেল, একটু প্রাইভেসি দরকার হয় যে, বোঝো না? কিন্তু আমি তো তোদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করি না রায়ান। কি যে বলো মা, আমরা দুজন টাইম স্পেন্ড করি, তুমি বারবার এসে ঘরের দরজায় নক করতে থাকো, অনেক সময় নক না করেও চলে আসো। মিনিমাম কমন সেন্সটা নেই নাকি তোমার? প্রিয় সন্তানের মুখে এমন কঠিন কথা শুনে সহসা বাক্যহারা হয়ে গেল আরাধ্যা। আমি তো তোদের খাবার পৌঁছে দিয়ে আসি ঘরে, তোরা দোতলায় থাকিস, একতলা থেকে ডাকলে সবসময় শুনতে পাস না, তাই তো। মা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিব্যা তোমাদের জেনারেশনের মেয়ে নয়। আজকাল মেয়েরা শ্বশুরবাড়িতে একটু ফ্রিডম চায়। সর্বক্ষণ তুমি রায়ান রায়ান করলেও বিরক্ত হয়। একটু থেমে বলল রায়ান, আমাদের খিদে পেলে আমরা নিজেরাই নিচে এসে খেয়ে নেব। তোমাকে বারবার ডাকতে যেতে হবে না সিঁড়ি ভেঙে। আমি তোকে ডাকলে দিব্যা বিরক্ত হয়? হ্যাঁ মা, একই কথা আর কতবার বলবো বলো তো তোমাকে? রায়ান আর দাঁড়ায় না, কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিস রওনা দেয়। হতাশ আরাধ্যা কোনো রকমের চেয়ারে বসে পড়ে। দোতলা থেকে তখনও শোনা যাচ্ছে নানা রকম শব্দ। দিব্যা ল্যাপটপে ওয়েব সিরিজ দেখছে, কিন্তু সেই শব্দ বড্ড ফিকে হয়ে গেছে রায়ানের শব্দের কাছে। ওর মনে পড়ল নিজের বিয়ের পরবর্তী জীবনের ঘটনাগুলো। অরুণাভ ছিল যৌথ পরিবারের সন্তান। ওর বাবারা ছিল 3 ভাই, সকলে মিলেমিশে থাকতেন সবসময়। অরুণাভ ছিল বাড়ির সবচেয়ে বড় আর মেধাবী ছেলে। ও যখন সরকারি অফিসারের চাকরিটা পেল, বাড়ির সকলেই খুশিতে কেঁদে ফেলেছিল। সেদিন সন্ধ্যেতেই বাড়িতে হয়েছিল আনন্দানুষ্ঠান, আজকের ভাষায় যাকে বলে সেলিব্রেশন পার্টি। পাড়া পড়শি আত্মীয় স্বজনকে ডেকে শুধু মিষ্টি বিলিই করা হয়নি, পাত পেরে বসে খাওয়ানোও হয়েছিল। অরুণাভ প্রতিজ্ঞা করেছিল যে কোনো পরিস্থিতিতেই পরিবার থেকে দূরে যাবে না, ছাড়বে না এই বাড়ি। আরাধ্যাকে পছন্দ করেই বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরই বাড়িতে শুরু হয় বিপত্তি। অবস্থাপন্ন বাড়ির একমাত্র মেয়ে যৌথ পরিবারে এসে যেন অথই জলে পড়েছিল। বাড়ির মহিলা মহল চেয়েছিল আর 5টা বইয়ের মতো আরাধ্যাও হেসেল সামলাক, পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াক স্বামীকে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুরের ভোগ রান্না করুক, সন্ধেবেলা কাঁচা কাপড় পরে তুলসীতলায় প্রদীপ দিক। এত রকম নিয়মের বহর শুনে ভ্যা করে কেঁদে ফেলেছিল আরাধ্যা। অরুণাভ ওকে সান্ত্বনা দিয়ে বলেছিল, তোমাকে এসব কিচ্ছু করতে হবে না আরু। আমি সবাইকে বুঝিয়ে বলবো, নিজের বাড়িতে তুমি যেভাবে থাকতে এখানেও ঠিক তেমনভাবেই থাকবে, কেউ কিচ্ছুটি জোর করবে না তোমায়। কিন্তু বাড়ির সকালে বেঁকে বসলেন। সংসারে শুরু হয় নিত্যদিনের অশান্তি। বাড়ির অন্য ছেলেদেরও বিয়ে হয়ে গেছে ততদিনে। পরিবারের বড় বউ সংসারের কাজে হাত না লাগালে তারাও কুটুটি নাড়তে আপত্তি জানালো। বাধ্য হয়েই বেগতিক বুঝে আরাধ্যাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল অরুণাভ। অথচ দিব্যা, তাকে তো এমন পরিস্থিতির সম্মুখীন হতেই হয়নি।
তবুও তার এত সমস্যা শাশুড়িকে নিয়ে, এত বিরক্তি। অভিমানে দুঃখে ক্ষোভে সেদিন খাবার মুখেই তুলল না আরাধ্যা। রায়ানা বা দিব্যার সেদিকে খেয়াল পর্যন্ত নেই। ওরা সময় মতো নিজেদের খাবার নিয়ে দোতলায় চলে গেল। আরাধ্যা যে দাঁতে কুটোটি না কেটে বিছানায় শুয়ে আছে জানতেই পারল না ওরা। অভুক্ত পেটে শুয়ে শুয়ে দেওয়ালে টাঙানো অরুণাবর ছবিটার দিকে তাকালো আরাধ্যা। মনে হলো অরুণাব যেন ব্যঙ্গের হাসি হাসছে ওর দিকে, আর তাকিয়ে বলছে, কি আরু, এই ছেলের জন্যই তো একদিন লড়াই করছিলেন না, আজ সে তোমার সামান্যটুকু খোঁজ রাখে না। ক্রমে ক্রমে পরিস্থিতি আরও জটিল হতে লাগলো। দিব্যার সন্তান সম্ভবা হয়েছে। রায়ানের কাছে ও কাঁদো কাঁদো গলায় আবদার করেছে বাচ্চা টাচ্চা হলে তার জন্য তো আলাদা ঘর দিতে হবে। তোমার মা কতকাল এই বাড়িতে আগলে বসে থাকবেন শুনি। দিব্যার চোখের জল কোনো দিনই সহ্য করতে পারে না রায়ান। সোজা মায়ের কাছে গিয়ে জানালো প্রস্তাবটা। কি বলছিস বাবা, আমাকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দিবি? মা প্লিজ, এমনভাবে বলছো যেন তুমি কোনো বাচ্চা আর তোমাকে কোনো বোর্ডিং স্কুলে রেখে আসা হচ্ছে। আরে ওখানে তোমার মতো হাজারো বয়স্ক মানুষ আছে, তাদের সাথে তোমার দিব্যি সময় কেটে যাবে। এখানেই বরং তোমার কথা বলার লোক নেই। কি বলছিস রায়ান? দুদিন পর আমার নাতি কিংবা নাতনি হবে, আমি তার সাথে সময় কাটাবো, সেটাই তো বেশি ভালো হবে। না, হবে না মা, তোমার বয়সটা ভুলে গেছো তুমি। একটা দামাল শিশুকে সামলানো আর আমার মতো বুড়ির কম্য নয়, তাই তো? হ্যাঁ তাই। আমরা আয়া রাখবো বাচ্চার জন্য, তোমাকে ভাবতে হবে না। তাছাড়া এখন তোমার বয়স হয়েছে, 24 ঘন্টা তোমাকে নজরে রাখা উচিত। আর ওল্ড এজ হোমে গেলে এইসব তুমি পেয়ে যাবে। ওখানে ডাক্তাররা রেগুলার চেক আপ করতে আসেন। আসুক গে। রুখে দাঁড়ালো আরাধ্যা। তবু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। যদি মরতে হয় এই বাড়িতেই মরব। তুমি যদি একান্তই বাড়ি ছাড়তে না চাও তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। সেটা কি চাও তুমি? চাও আমি আইনের দ্বারস্থ হই? কী সব বলছিস উল্টোপাল্টা? উল্টোপাল্টা কেন হবে মা? তুমি নিজেই এই বাড়ি আমাকে লিখে দাওনি? কঠিন স্বরে বলল রায়ন। বাড়িতে কে থাকবে আর কে বেরিয়ে যাবে সেটা বাড়ির মালিকই ঠিক করেন, তাই আমি। কথা শেষ হওয়ার আগেই আরাধ্যা নিজের ঘরে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। কান্নায় ভেঙে পড়ল অরুণাবর ছবিটা বুকে নিয়ে। রায়ান আর দিব্যা চোখ চাওয়াচাই করল। স্বামী স্ত্রীর মধ্যে সেদিন অনেক রাত পর্যন্ত চলল সলা পরামর্শ। পরের দিন সকালে রায়ান আর দিব্যা কেঁদে পড়ল আরাধ্যার বন্ধ দরজার সামনে। উই আর ভেরি সরি মা, প্লিজ দরজাটা খোলো, তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। বেশ কিছুক্ষণ কাকতি মিনতির পর আরাধ্যা দরজা খুলে বেরিয়ে এলো। রায়ানকে বুকে টেনে নিল। চোখ থেকে ঝরে পড়ল আনন্দ অশ্রু। কাল আমার মাথা ঠিক ছিল না গো মা, অফিসে খুব কাজের প্রেশার চলছে তো কি বলতে কি বলে দিয়েছে, ওসব তুমি মনে রেখো না প্লিজ। জানতাম রায়ান, আমার ছেলে কখনো আমাকে সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। এরপর দিন সাথে খুব আনন্দ করেই কাটলো আরাধ্যার। রায়ান প্রায় রোজই অফিস থেকে ফেরার পথে আরাধ্যার জন্য কিছু না কিছু নিয়ে আসে। কোনো দিন মায়ের পছন্দের কচুরি, কোনো দিনও শাড়ি, কোনো দিনও ঘড়ি, কোনো দিনও বা নতুন নতুন জুতো। এরপর একদিন সকাল রায়ান আরাধ্যার ঘরে এসে বলল, তৈরি হয়ে নাও মা, আমরা একটা জায়গায় যাব। কোথায়? মুকুটমণিপুর। সত্যি? আনন্দের চোখ চিকচিক করে ওঠে আরাধ্যার। বাবা চলে যাওয়ার পর কতদিন তুমি বাড়ির বাইরে বেরোওনি বলো তো? আজ বেরোবে? নাও তৈরি হয়ে নাও দেখি তাড়াতাড়ি। ওদিকে দিব্যাও রেডি। সুন্দর করে সেজে গুজে আরাধ্যা বেরিয়ে এলো ঘর থেকে। বাইরে অপেক্ষা করছিল ক্যাব। রায়ান, দিব্যা আর আরাধ্যা গিয়ে বসলো ক্যাবে। প্রায় ঘন্টাখানেক পর ক্যাব এসে দাঁড়ালো স্টেশনের সামনে। প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় বসে রইল তিনজন। হঠাৎ দিব্যার গা গুলিয়ে উঠল। কোনো রকমে রায়ানকে বলল, রায়ান আমাকে ওয়াশরুমে যেতে হবে, মাথাটাও খুব ঘুরছে, কখন যে পড়ে টুরে যাবো কে জানে, তুমি একটু চলো না প্লিজ আমার সাথে। হ্যাঁ হ্যাঁ দিব্যা চলো। মা তুমি 5 মিনিট বসো, আমরা এক্ষুনি আসছি। রায়ান দিব্যাকে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। আরাধ্যা একা একা বসে রইল। পাশে রইল ওর লাগেজ। কিন্তু আধ ঘন্টা চলে যাওয়ার পরও ওদের কারোর পাত্তা নেই। হঠাৎ আরাধ্যার কেমন খটকা লাগলো। রায়ান আর দিব্যা তো ওর সাথে মুকুটমণিপুর যাবে দিন সাতেকের জন্য, অথচ ওদের তো তেমন কোনো লাগেজ নেই। ব্যাগের মধ্যে কেবল দিব্যার ভ্যানিটি ব্যাগ আর রায়ানের ওয়ালেটটা ছিল।
ক্যাবে আসার সময় আরাধ্যা ভেবেছিল ওদের লাগেজ বুঝি ডিকিতে তুলে দিয়েছে। ওরা ফিরলে এই ব্যাপারটা জিজ্ঞেস করবে ভেবে অপেক্ষা করতে লাগলো আরাধ্যা। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, তবু ফিরল না আরাধ্যার প্রিয় সন্তান। আরাধ্যা ফোনের পর ফোন করে গেছে, তবু ওপাশ থেকে রিসিভ করেনি কেউ। এতক্ষণে সবটা জলের মতো পরিষ্কার হলো আরাধ্যার কাছে। সোজা কথায় বাড়ি ছাড়তে রাজি হয়নি বলে আঙুল বেঁকিয়েছে সুযোগ্য পুত্র আর পুত্রবধূ। 7 দিনের জন্য বেড়াতে যাচ্ছে জেনে বেশিরভাগ শাড়িও গুছিয়ে এনেছিল। ছেলের বুদ্ধির তারিফ করে মৌলিন হাসল। মাকে আর মায়ের শাড়িগুলোকে বের করে দেওয়ার খাসা পরিকল্পনা বানিয়েছে বটে রায়। তারপরেই ওর মনে হয় স্ত্রী বুদ্ধির আভাস রয়েছে যেন ঘটনাটায়। হাসি আরও জোরদার হয় ওর মুখে। নিজের এই স্ত্রী বুদ্ধি নিয়ে একসময় বড্ড গর্ব ছিল ওর। সেই গর্ব আকাশ ছোঁয়ে যেদিন আরব স্বেচ্ছায় বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। আবার সেই গর্বই মাটিতে মিশে পায়ের ধুলোর মতোই মূল্যহীন হয়ে গেছিল সেদিন, যেদিন অরুণাভ মারা গিয়েছিল। আজ সেই গর্ব ভূপৃষ্ঠ ভেদ করে পৌঁছেছে পাতালের গর্ভে। আরবের প্রতি করা অন্যায়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠেছে। সম্পত্তির কানাকড়িও দাবি না করে বাড়ির মায়া ত্যাগ করেছে সে। আর যে সন্তানকে সারা জীবন বুকে আগলে রেখেছে, যার দোষ অন্যায়গুলো এতকাল প্রশ্রয় দিয়েছ, দেখেও না দেখার ভান করেছে, সেই সন্তানই আজ প্রমাণ করেছে রাস্তার যে কারোর যখন তখন আশ্রয় হয়ে উঠতে পারে। আপনজনহীন মানুষ রাস্তা ছাড়া আর কোথাও আশ্রয় পায়? শিশু আরবের ক্ষেত্রেও হয়নি তার ব্যতিক্রম। কখনো সন্তানকে মা বাবা ফেলে যায় রাস্তায় অযত্নে, আবার কখনো মাকে ফেলে যায় সন্তান। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। অফিস ফেরত যে চাকুরিজীবীরা এতক্ষণ ভিড় বাড়াচ্ছিল স্টেশনে, তারাও যে যার গন্তব্যে ফেরার ট্রেন ধরে ফিরে গেছে নিজস্ব ঠিকানা। সহসা ডুকরে কেঁদে উঠল আরাধ্যা। ওর মনে হলো সেদিন ঝোপে পাশে পড়ে থাকা 2 মাসের শিশুটার মতোই ও একা। অথচ আরাধ্যা তো অজ্ঞাত কুলশীল ছিল না, মা বাবার আদরে অভিমানী কন্যা ছিল। সেদিনে সেই নিষ্পাপ শিশুটার মুখটা বড্ড মনে পড়ছে, যাকে সযত্নে ওর কোলে তুলে দিয়েছিল অরুণাভ। হাউ হাউ করে কাঁদতে লাগলো। কানে বাজতে লাগলো অরুণাভর সেই কথাগুলো। আরও কখনো বুমেরাং দেখেছো? যদি না দেখে থাকো ভবিষ্যতে দেখতে পাবে, কিন্তু সেদিন তুমি পাশে কাউকে পাবে না যে সেই বুমেরাঙের হাত থেকে তোমাকে আগলাবে। চোখের জল শুকিয়ে গেছে আরাধ্যার। ও বসে আছে একটা পাথরের মূর্তির মতো। হঠাৎ চমকে উঠল। ওর দিকে হাসি মুখে এগিয়ে আসছো কে? এ যে বছর পাঁচেকের আরব, সেই মুখ, সেই চোখ, সেই হাসি, সব কিছু হুবহু এক। আরাধ্যার প্রথমে মনে হলো শোকের মধ্যে ও হ্যালোসিনেট করছে, কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখলো ওর চোখে ওর সাথে প্রতারণা করেনি। সত্যি ফুটফুটে শিশুটা হাসি মুখে দৌড়ে আসছে। শিশুটা ছুটে আরাধ্যাকে পেরিয়ে সামনের দিকে যেতেই আরাধ্যা ওকে ধরে ফেলল। এক টানে ওকে বুকে জড়িয়ে ধরে বলল, আরব, আমার সোনা। শিশুটি অচেনা মানুষের এহেন ব্যবহারে অবাক হয়ে বলল, কোনো রকমে নিজেকে মুক্ত করে আধো আধো গলায় বলল, তুমি কে গো? আমি তো আরব নই। আরাধ্যা অবুঝ শিশুর মতোই কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোর সাথে অনেক অন্যায় করেছি বাবা, খুব অন্যায় করে ফেলেছি, আর তুই আমার কাছ থেকে দূরে যাস না সোনা, প্লিজ আরব। আমি তো বললাম আমার নাম আরব না, আমি আদিত্য। আরব আমার বাপির নাম। চমকে উঠল আরাধ্যা। তোমার বাপি? কোথায় তোমার বাপি? আমাকে নিয়ে যাবে তার কাছে? আদি নারী কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো আরাধ্যা। সালোয়ার পরিহিত একজন যুবতী এসে দাঁড়ালো ওর সামনে। তোমার দুষ্টুমি দিন দিন বাড়ছে, ছুটতে ছুটতে এত দূর চলে এসেছো তুমি। আমি আর তোমার বাবা এদিকে হয়রান হয়ে গেলাম তোমাকে খুঁজতে খুঁজতে। বাবা ভীষণ রেগে গেছে। আদি, তাড়াতাড়ি এসো। খুব দুরন্ত না? হবেই তো। আরবও যে এরকমই ছিল। এতটাই দুরন্ত ছিল যে একবার সিঁড়ি থেকে দৌড়ে নামতে গিয়ে মাথা ফাটিয়ে সে কি কাণ্ড। এতক্ষণে আরাধ্যার দিকে নজর পড়ল যুবতী। আপনি আরবকে চেনেন? হাসি খেলে গেল ওর মুখে। এতদিন জানতাম এই দুনিয়ার বুকে ওর কেউ নেই শুধু বাবা ছাড়া। বাই দ্য ওয়ে, আপনি ওর কে হন? সব বলবো মা, আগে আরবের কাছে আমাকে নিয়ে চলো। মেয়েটি আরাধ্যাকে নিয়ে চলল। প্রত্যেকটা পদক্ষেপ যেন 1 মাইলের মতো মনে হচ্ছিল আরাধ্যার। বুক ধড়ফড় করছিল ভীষণ। মিনিট 5 রাস্তা পেরিয়ে যখন পৌঁছালো আরাধ্যা, দৃষ্টি স্থির হয়ে গেল ওর। এ কোন আরবকে দেখছে ও? কোথায় গেল সেই সরল হাসি? দাড়ি গোফের জঙ্গলের আড়ালে মুখটায় শুধু গাম্ভীর্যের ছাপ, 2 চোখ ভরা একরাশ অভিমান।
সেদিন আরব বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, সেদিন আরবের এই চোখ দুটো দেখেছিল আরাধ্যা। চোখ স্থির হয়ে গেছে আরবেরও। সেদিন মধ্যবয়স্ক যে মুখটা সর্বদাই রাগ আর বিরক্তিতে পরিপূর্ণ থাকতো, আজ সেই মুখটা বৃদ্ধ হয়েছে। রাগ আর বিরক্তিতে পরিবর্তে সেখানে ফুটে উঠেছে স্নেহ আর অনুতাপ। বছর 15 পর একসময় জীবনের অন্যতম প্রিয়জনকে এভাবে চোখের সামনে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছে আরও। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? তুমি ওনাকে চেনো না, কিন্তু উনি তো তোমাকে চেনেন। তুমি যে ছেলেবেলায় পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিলে তাও উনি জানেন। উনি আমার কেউ হন না দিয়াশা, আমিও ওনার কেউ হই না, কোনো রক্তের সম্পর্ক নেই আমাদের। উনি অন্য কোনো আরবের সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। আরাধ্যা পায়ে পায়ে এগিয়ে গেল আরবের দিকে। ওর গালে কপালে হাত বুলিয়ে বলল, আমি অনেক অন্যায় করেছি, সবই জানি আমি, তবু কি অভাগা মাটাকে ক্ষমা করা যায় না? আরব নিজেকে দূরে সরিয়ে নিল। দিয়ে আসার উদ্দেশ্যে বল, আমাদের ট্রেন আর একটু পরেই রেডি হয়ে নাও। বেশ, স্বীকার করবি না তো আমাকে? তাহলে যাওয়ার আগে ও শুনে যা, কাল সকালে নিউজে পড়বি স্টেশনে পড়ে আছেন এক মৃত। প্লিজ, হাত জোর করে বলল আরব, আর ইমোশনাল ব্ল্যাকমেল করবেন না। এই করেই বাবাকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তোর বাবার মৃত্যুর খবরটা পেয়েছিলি তুই? তাও একবারটি এলি না। যে বাড়ি আমার নয় সেই বাড়িতে কোন অধিকারে যাব বলুন? আর রইল বাবার কথা, সেদিন আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কাছের একটা পার্কে বসেছিলাম চুপচাপ। বাবা আমাকে খুঁজে বের করে বাড়ি ফিরিয়ে আনতে চায়, কিন্তু আমি ফিরিনি। শেষ পর্যন্ত বাবা একটা বোর্ডিং স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেয় আমার। মেডিকেলে চান্স পেলাম, সে খবরও জানতো বাবা। আবার এসেছিল কলেজ ভর্তির দিন। বাবা একটা মোবাইল কিনে দিয়েছিল আমায়, তাতেই রেগুলার কথাবার্তা হতো আমাদের। আপনি বা রায়ান যদিও এসবের কিচ্ছু জানতেন না। যাক ছাড়ুন। রায়ান কেমন আছে? বিয়ে করেছে? করেছে বাবা, আর সেই জন্যই তো ওদের জীবনটা নির্ঝঞ্ঝাট বানিয়ে নিতে চাইছে। সবটা খুলে বলল আরাধ্যা। মায়ের কষ্টের কথা শুনে শেষ পর্যন্ত আরব মুখ ফিরিয়ে থাকতে পারেনি। দিয়াশা সানন্দে শাশুড়ি মাকে স্বাগত জানিয়েছে। ছোট আদিও তার ঠাম্মিকে পেয়ে খুব খুশি। অন্যদিকে যার কারণে দিব্যা নিজের শাশুড়িকে বাড়ির বাইরে পাঠানোর কাকুতি মিনতি করছিল, রায়ানের কাছে সেই বড় অভিমানে মাতৃজঠর ত্যাগ করেছে নির্ধারিত সময়ের আগে। একের পর এক মিসক্যারেজের ডিপ্রেশনে ঘূর্ণিতে তলিয়ে যেতে লাগলো দিব্যা। সাইকোলজিস্টের পরামর্শে অনাথ আশ্রম থেকে একটি ফুটফুটে কন্যা শিশুর দত্তক নিয়েছে রায়ান, তুলে দিয়েছে দিব্যার কোলে। আজ মানসিক দিক দিয়ে অনেকটাই স্থিতিশীল দিব্যা। দুটো হেমন্ত পার হতে না হতে আবার গর্ভবতী হয়েছে দিব্যা। ডাক্তারবাবু আশা দিয়েছেন এবার আর মিসক্যারেজের চান্স বিশেষ নেই, সুস্থভাবেই জন্ম নেবে অনাগত শিশু। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।